আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ইংলিশ বেসিক গ্রামারের 10 নম্বর টপিক, অল কাইন্ডস অফ ভার্বস। প্রথমে আমরা সংজ্ঞা জানব। যে অর্থ দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায় তাকে ভার্ব বলে। তাকে কি বলে? ভার্ব বলে। যে অর্থ দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, করা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। এই যে ভার্ব, এই ভার্ব মূলত হচ্ছে আমাদের 4টি শ্রেণীতে আমি বিভক্ত করেছি। ভার্বকে আমি 4টি শ্রেণীতে বিভক্ত করেছি। যেমন প্রথম একটি শ্রেণীতে আমি অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্বকে রেখেছি। অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ক্রিয়া। আরেকটি শ্রেণীতে আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বকে আমি রেখেছি। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। আরেকটি শ্রেণীতে রয়েছে ফাইনাইট ভার্ব, আরেকটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। আরেকটি শ্রেণীতে রয়েছে স্টেট ভার্ব বা অবস্থানধর্মী ক্রিয়া, ইভেন্ট ভার্ব বা ঘটনাধর্মী ক্রিয়া। তো এই প্রকারের আসলে ভার্বটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু পূর্বের এই তিন ধরনের এই 3 ধরনের ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা এবার এর সংজ্ঞাগুলো জানি। প্রথমে আমি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করি। আমরা হয়তো সকলেই প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানি আসলে, কারণ আমরা প্রিন্সিপাল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব এই দুইটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা পরিচিত। তাহলে আমরা সংজ্ঞাতে একটু চলে যাই। যে ভার্বগুলি অন্য ভার্ব এর সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বগুলি কি করবে? যে ভার্বগুলি অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজেই কি করবে? স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারবে, সেটি হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। যেমন হি ইজ এ টিচার। এখানে এই যে ইজ মূলত এখানে হচ্ছে মেন ভার্ব। কেন? কারণ আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে একটি সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা হবে কি? মেন ভার্ব। প্রথমত দেখুন যে এই সেন্টেন্সে মাত্র ইজ একটি মাত্র ভার্ব, এই জন্য এটি কি? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এবং ইজ ভার্বটা কিন্তু স্বাধীনভাবে এ বাক্যে বসেছে, অন্য কোনো ভার্ব এখানে তাকে সাহায্য করে নাই, এই জন্য মূলত ইজটি হচ্ছে এখানে কি? মেন ভার্ব। দ্বিতীয় নম্বরে আমরা দেখি সাদ ইজ রাইটিং এ লেটার। এই যে দেখুন এইখানে কিন্তু দুইটি ভার্ব রয়েছে, একটি হচ্ছে ইজ, একটি হচ্ছে রাইটিং। দেখুন দুইটি যদি ভার্ব থাকে তো প্রথমে যে ভার্বটি বসবে সেটি কি ভার্ব বলুন তো? সেটি হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু মেন ভার্ব হচ্ছে পরেরটা। মেন ভার্ব হচ্ছে কি? রাইটিং, অর্থাৎ রাইট হচ্ছে আমাদের মেন ভার্ব। এটা হচ্ছে আমাদের মেন বা প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বটি আমাদের মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা সহজ ভাষায় মনে রাখবো, বাক্যে যদি দুইটি ভার্ব থাকে তাহলে প্রথমে যে ভার্বটি থাকবে সেটি হচ্ছে আমাদের কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এবং এরপরে যে ভার্বটি থাকবে সেটি হচ্ছে আমাদের মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে হ্যাভ, এখানে কি আর কোনো ভার্ব রয়েছে? যেহেতু নেই সেহেতু এটি কি? এটি হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। পরের সংজ্ঞায় আমরা আসি। যে ভার্ব ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কি করবে সে? তার কাজই হচ্ছে কি? বাক্যে ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে কাকে সাহায্য করা? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। তাহলে সেটি কি হবে? হেল্পিং ভার্ব। এবং হেল্পিং ভার্ব অবশ্যই সে সেন্টেন্সে কি হবে? দুইটি ভার্ব থাকবে। একটি ভার্ব থাকলে সবসময় সেটি হবে মেন ভার্ব, এবং যদি দুইটি ভার্ব থাকে, একটি মেন ভার্ব, একটি সাহায্যকারী ভার্ব। দেখুন উদাহরণটি লক্ষ্য করুন। শি উইল সিং এ সং। এখানে উইল এবং সিং উভয় হচ্ছে ভার্ব। এই যে উইল, এখানে উইলটা কি?
এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এবং এই যে সিং এটা হচ্ছে কি মেন ভার্ব। হি ইজ রাইটিং আ লেটার, এখানে দেখুন এই যে ইজ কিন্তু এখন কি, এর আগে কি হয়েছিল, এর আগে আমরা পড়েছিলাম যে সাদ ইজ রাইটিং এ লেটার, এখানে কি রাইটিংটা ছিল মেন ভার্ব, আর এখানেও কিন্তু রাইটিংটা মেন ভার্ব, কিন্তু এখানে ইজ কি, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এরপরে আমরা আরেকটি দেখি, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। এই যে দেখুন বয়েজ আর প্লেয়িং ফুটবল, এই যে আর দুইটি ভার্ব, একটি হচ্ছে আর এবং একটি হচ্ছে প্লে। প্লেটা কি মেন ভার্ব এবং আরটি হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এবার আসুন যে এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটিকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটি হচ্ছে মডাল অক্সিলারি। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটি হচ্ছে কি মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি হচ্ছে বি ভার্ব, যেগুলো আমরা জানি বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং কি ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। অপরদিকে আরেক ধরনের ভার্ব হচ্ছে আমাদের কি, আরেক ধরনের ভার্ব হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। সেগুলো হচ্ছে কি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু। আর আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি পেয়েছি? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্বগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু, ডাজ, ডিড। তো এই ছিল আমাদের দুই ধরনের অক্সিলারি ভার্ব। এরপরে আমরা কি, এরপরে আসি আমরা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অফ টু টাইপস। এই যে প্রিন্সিপাল ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ট্রান্সিটিভ আর একটি হচ্ছে ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ মানে কি সকর্মক্রিয়া, আর ইনট্রান্সিটিভ মানে কি অকর্মক্রিয়া। তাহলে আসুন আমরা সংজ্ঞাগুলো জেনে নিই। যে ভার্ব এর অর্থ সম্পাদন করার জন্য একটি অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ যেই ভার্বটির একটি অবজেক্টের প্রয়োজন হবে সেই সেন্টেন্সটির অর্থ সম্পন্ন করতে, সেটি হচ্ছে মূলত আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যে ভার্বের অর্থ সম্পাদন করতে অবজেক্ট এর প্রয়োজন হয় না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। তাই কি বলে? ইনট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন হি ইজ ইটিং না রাইস হবে, এখানে ভুল করে নাইস হয়ে গেছে। হি ইজ ইটিং রাইস। এখানে মূলত এই যে রাইস এটি মূলত অবজেক্ট। এটি মূলত কি, এটি মূলত অবজেক্ট। যেহেতু আমাদের একটি অবজেক্টের প্রয়োজন হয়েছে অর্থ প্রকাশ করতে, আমরা যদি মনে করি যে রাইস এখানে নেই, শুধু আমরা যদি পড়ি যে হি ইজ ইটিং, তাহলে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ পাচ্ছে না। হি ইজ ইটিং কিন্তু কি, এই যে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, মনের ভাব প্রকাশ হচ্ছে না, এই জন্য কিন্তু এটি মূলত একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। যেহেতু আমাদের মনের ভাব প্রকাশ করার জন্যে আরেকটি অবজেক্টের প্রয়োজন হচ্ছে, জন্যে এটি আমাদের মূলত ট্রান্সিটিভ ভার্ব। আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, উই হ্যাভ কট এ থিফ। দেখুন উই হ্যাভ কট এ থিফ, এই যে থিফ, এই থিফ কিন্তু এখানে অবজেক্ট। যদি আমি বলি উই হ্যাভ কট, আমরা ধরেছি, কি ধরেছি আমরা তা কিন্তু জানি না আমরা আসলে কি ধরেছি। যখন আমরা একটি অবজেক্ট দিলাম তখন আমরা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে পারলাম যে আমরা একটি চোর ধরেছি। যেহেতু একটি অবজেক্টের প্রয়োজন হচ্ছে, এই যে ভার্ব আছে না, এই ভার্বের কি অবজেক্টের প্রয়োজন পড়তেছে। এই যে ইটিং, কট, এগুলোর কি অবজেক্টের প্রয়োজন পড়তেছে, এই জন্য এগুলো কি হবে বলেন তো? এগুলো হচ্ছে মূলত ট্রান্সিটিভ ভার্ব। এবার আসি আমি ইনট্রান্সিটিভ ভার্বে। এই যে ইনট্রান্সিটিভ ভার্ব, দেখুন আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দ্য বার্ডস আর ফ্লাইং, এটা একটু বানান ভুল হয়ে গেছে। দ্য বার্ডস আর ফ্লাইং, দেখুন এখানে বার্ডস নাউন, আর হচ্ছে একটি ভার্ব, ফ্লাইং হচ্ছে কিন্তু একটি ভার্ব। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। দেখুন দ্য বার্ডস আর ফ্লাইং,
পাখিরা কি আকাশে উঠতেছে। তো এখানে কিন্তু আমার অবজেক্টের প্রয়োজন হচ্ছে না আমার মনের ভাব প্রকাশ করার জন্য, যেহেতু আমি অবজেক্ট ছাড়াই মনের ভাব প্রকাশ করতে পেরেছি, এর জন্য এটি হচ্ছে মূলত আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব। অপরপক্ষে দ্য বয় ইজ লাফিং, এটিও কিন্তু একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানেও কিন্তু অবজেক্ট নাই। দ্য গার্ল ইজ সুইমিং, এখানেও কিন্তু অবজেক্ট নাই, যেহেতু আমরা অবজেক্ট ছাড়াই আমাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছি, এর জন্যই মূলত এই ভার্বগুলো কি, এই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার আমরা আসি পরেরটাই, ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা কর্ম কিভাবে চিনব? ক্রিয়াকে অর্থাৎ ভার্বকে যদি আমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি পাবো সেটি মূলত অবজেক্ট বা কর্ম। অবজেক্ট কিন্তু মূলত দুই প্রকার। অবজেক্ট কত প্রকার? অবজেক্ট মূলত হচ্ছে দুই প্রকার। কত প্রকার বললাম? দুই প্রকার। একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, যেটি হবে কি, যেটি হবে ব্যক্তিবাচক সেটি হচ্ছে ইনডাইরেক্ট, এবং বস্তুবাচক যেটি সেটি হচ্ছে ডাইরেক্ট। যেমন হিজ ফাদার গেভ মি এ পেন, দেখুন এখানে হিজ ফাদার গেভ মি, এই যে মি এ যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটি কি বলুন তো? যেহেতু এটা ব্যক্তিবাচক বোঝাচ্ছে এই জন্য এটি ইনডাইরেক্ট অবজেক্ট। এবং দ্য বুক, সরি এ বুক, এ বুক কিন্তু এইখানে ডাইরেক্ট অবজেক্ট, কারণ এটি হচ্ছে বস্তুবাচক। একইভাবে হি টোল্ড আস এই সিক্রেট, এই যে আস, এই আসটি কি বলুন তো? ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এটি ব্যক্তিবাচক বোঝায়। এই সিক্রেট এটি কি বলুন তো? এটি হচ্ছে মূলত ডাইরেক্ট অবজেক্ট, কারণ এটি একটি বস্তু। এবার আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যে ভার্ব সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। মূলত দেখুন, যে ভার্বটি কী করবে, তার পার্সন এবং নাম্বার কী করবে, যেটা টেন্স দ্বারা সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ টেন্সের পরিবর্তনের সাথে সেই পার্সন এবং নাম্বারটা কী হবে, পরিবর্তন হয়ে যায়। যদি এমনটি হয় তাহলে সেটি হবে কিন্তু ফাইনাইট ভার্ব। যেমন সাকিব গোজ টু স্কুল, দেখুন এখানে সাকিব হওয়ার কারণে ভার্বের কী পরিবর্তন হয়েছে, দেখুন সাকিব হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্ব গো থেকে হয়ে গেছে গোজ। ঠিক আছে, এবং হি অক্স, এই যে দেখুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এই যে অক থেকে অক্স হয়ে গেছে, একটি অতিরিক্ত এস যুক্ত হয়েছে। এই যে দে প্লেড স্কোর, দেখুন এখানে আরেকবার আমরা যদি আরেকবার সংজ্ঞাটি পড়ি তাহলে বিষয়টি আরও আমরা ক্লিয়ার হতে পারবো, কারণ এই সংজ্ঞার মধ্যে কিন্তু এর উত্তর লুকিয়ে রয়েছে। যেমন যে ভার্ব সাবজেক্ট বা কর্তার পার্সন নাম্বার এর দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা আমি কি বুঝলাম বলুন তো? প্রথমে আমি বুঝলাম যে এইগুলো হচ্ছে কি, ভার্বটা কি হচ্ছে, তার এই যে সাবজেক্ট দ্বারা পরিবর্তন হচ্ছে। আরেকটি জিনিস, আমি যদি এখানে দি হি ইজ, হি এবং দে আর, এই যে রূপের পরিবর্তন হচ্ছে, হি এর সাথে ইজ যায়, দে এর সাথে আর যায়, এই যে এটাও কিন্তু মূলত ফাইনাইট ভার্বেরই উদাহরণ, কারণ এই যে সাবজেক্টের কারণে কি হচ্ছে, ভার্বের পরিবর্তন হচ্ছে, সেজন্য এগুলো কি ফাইনাইট ভার্ব। এবং যে ভার্ব সাবজেক্ট এবং কর্তার পার্সন বা নাম্বারের দ্বারা সীমাবদ্ধ নয় এবং টেন্স অনুসারে রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বটা কি করবে, তার পার্সন সাবজেক্টের কর্তার পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ যেটির রূপ কখনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে, সেটি হবে মূলত আমাদের নন ফাইনাইট ভার্ব। যেমন আই লাইক টু সুইম, দেখুন এখানে সুইম, এটি এই যে ভার্ব, এই ভার্বটি কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব, কিন্তু দেখুন এই যে আই লাইক, এই লাইক ভার্বটি এখানে কিন্তু ফাইনাইট ভার্ব। কারণ কি, আমি যদি এখানে আয়ের জায়গায় হি দিতাম, আমি যদি আয়ের জায়গায় এখানে হি দিতাম তাহলে কিন্তু এখানে লাইক হতো না, তাহলে হতো লাইকস। তাহলে কি হতো, তাহলে আমার কি হতো বলুন তো? আমার কি সাবজেক্টের দ্বারা ভার্বের পরিবর্তন হতো,
এর জন্য লাইকটি কি ফাইনাইট ভার্ব। কিন্তু দেখুন টু সুইম, এই যে সুইম, এটির কিন্তু কোনো পরিবর্তনই হবে না। আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই, যে কোনো সাবজেক্ট দিই, কোনো পরিবর্তন হবে না। যেহেতু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, এই জন্যই মূলত এটি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। সি ওয়াজ ফাউন্ড স্লিপিং। এই যে তাহলে এখানে লক্ষ্য করুন, এই যে স্লিপিং, এটি কিন্তু আমাদের সাবজেক্ট দ্বারা কন্ট্রোল হচ্ছে না, কিন্তু ওয়াজ কিন্তু সাবজেক্ট দ্বারা হয়। আমি যদি এখানে সি না দিয়ে যদি দিই, তাহলে কিন্তু এখানে আমি ওয়ার বসাতে হবে আমাকে, যেহেতু সেটি সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, এই জন্য সেটি ওয়াজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব, কিন্তু স্লিপিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দ্য ম্যাঙ্গোজ আর সুইট টু টেস্ট, এই যে টেস্ট, এটি কি টেস্টটি হচ্ছে কি বলুন তো, টেস্টটি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে আর, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। একইভাবে দ্য ব্রোকেন উইন্ডো ওয়াজ রিপেয়ার্ড, দেখুন এই যে রিপেয়ার্ড, এটি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, ওয়াজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আমি মূলত এখানে নন ফাইনাইট ভার্ব সহজভাবে চেনার জন্য কিছু সূত্র দিয়ে রেখেছি। প্রথম হচ্ছে ইনফিনিটিভ, ভার্ব প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। মূলত যদি ইনফিনিটিভ থাকে তাহলে সে ইনফিনিটিভ ভার্বটি হচ্ছে মূলত একটি নন ফাইনাইট ভার্ব, এবং পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হোক, সেটা পাস্ট পার্টিসিপল হোক, যে কোনো পার্টিসিপলই হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব, এবং যে কোনো জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই তিন ধরনের ভার্ব হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। আমরা মূলত এই তিন ধরনের ভার্ব দেখলেই বুঝতে পারবো এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এছাড়া বাকি যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার দেখুন, ফাইনাইট ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব। কী হবে? স্টেট ভার্ব বা অবস্থানধর্মী ক্রিয়া, ইভেন্ট ভার্ব বা ঘটনাধর্মী ক্রিয়া। স্টেট ভার্ব এবং এর কন্টিনিউয়াস ফর্ম হয় না। কি হয় না? স্টেট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, অর্থাৎ অবস্থানধর্মী যেগুলো রয়েছে এগুলোর কি কন্টিনিউয়াস ফর্ম হয় না। ইভেন্ট ভার্ব প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভও হয়, কিন্তু এই যে ইভেন্ট ভার্ব, দেখুন ইভেন্ট ভার্বের কি কন্টিনিউয়াসও হবে, কন্টিনিউয়াস ছাড়াও এমনিগুলোও হবে, কিন্তু স্টেট ভার্ব যেগুলো, এগুলোর কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস ফর্ম হবে না, অন্য সকল ফর্ম হবে। তো আমি কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন স্টেট ভার্বের কিছু উদাহরণ যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি দেখতে পারবো মূলত আই ফিল টায়ার্ড। এই যে এখানে দেখুন, এটি কিন্তু কন্টিনিউয়াস হবে না, এবার সেন্টেন্সগুলো কন্টিনিউয়াস হবে না। দ্য নোজ স্মেলস টেস্ট, হানি টেস্ট সুইট। আর এগুলো আরেকটি এখানে না বললেই নয়, এভরিবডি লাভস হিজ মাদার। এই যে এগুলো মূলত স্পর্শধর্মী যেগুলো আমাদের ভার্ব আসলে, সেই ভার্বগুলোই মূলত কন্টিনিউয়াস ফর্ম হয় না, যেমন ফিল, নোজ, টেস্ট, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আমাদের রয়েছে, এই ধরনের ভার্বগুলো মূলত আমাদের কন্টিনিউয়াস ফর্ম হয় না। তবে ইভেন্ট ভার্ব যেগুলো রয়েছে, ইভেন্ট ভার্ব কিন্তু মূলত উভয় হয়, সব কিছুই হয় আসলে। এটা আমরা কি করতে পারি? কন্টিনিউয়াসও করতে পারি, আবার এমনিও লিখতে পারি। যেমন আই বিলিভ ইউ, এটা কি আমি এমনি লিখেছি। আবার যদি আমি হি ইজ গোয়িং টু স্কুল, এখানে কি আমি আইএনজিও যুক্ত করতে পারতেছি। তো এই ভার্বগুলো আসলে একটু গোলমেলে টাইপের, কিন্তু এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না। আমি প্রথমে যে তিন শ্রেণীর যে ভার্বগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোই মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলিয়ারি, ইন্ট্রানজিটিভ, ট্রান্সিটিভ এবং হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এই ভার্ব ছয়টাই মূলত হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ভার্বের কোনো ধরনের সমস্যায় পড়বো না ভবিষ্যতে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।